শুরুতে নজর রাখবো দিল্লির খবরে। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সন্ধ্যে 7টা নাগাদ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছের একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 8 জনের, আহত হয়েছেন 24 জন। তবে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা 13 জন বলে দাবি করা হচ্ছে। এটা কোনো জঙ্গি সংগঠনেরই কাজ বলে সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পেছনে নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের গাড়ি নিয়ে ঢোকা এবং বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে এও ধরা পড়েছে যে গাড়িতে তখন একজন সন্দেহভাজনই ছিল। প্রায় 100টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছে যায় এনএসজি তদন্তকারী সংস্থা এবং যে খবর উঠে আসছে, দেখাচ্ছি ছবি আপনাদের, সেই ভয়ঙ্কর ছবি, বিস্ফোরণের পরের ছবি। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লালকেল্লার সামনের অংশ এবং মেট্রো স্টেশন 1 নম্বর গেটের সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দিল্লির, সে জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক গাড়িতে আগুন লেগে যায় বিস্ফোরণের পর এবং গাড়িতে একজন সন্দেহভাজন ছিল এমনটাই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। প্রায় 100টি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখছে তদন্তকারী দল। সন্ধ্যে 7টা নাগাদ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অত্যন্ত একেবারে জনবহুল এলাকা এবং সেই জনবহুল এলাকায় কিন্তু কাল সন্ধ্যে 6:52 অর্থাৎ 7টা বাজার ঠিক আগে এই বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে রাজধানী দিল্লি। সন্ধ্যে 7টা নাগাদ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেখাচ্ছে ছবি আপনাদের এবং বিস্ফোরণের মৃতের সংখ্যা অন্তত 8 জন, আহত 24 জন। তবে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা 13 জন দাবি করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা কোনো জঙ্গি সংগঠনেরই কাজ বলেই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের পেছনে নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের গাড়ি নিয়ে ঢোকা এবং বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ঘটনার পর পুলিশ আধিকারিকরা, দিল্লি পুলিশ তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো। যে ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল সন্ধ্যার ছবি, যখন একেবারে বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লার সামনে অর্থাৎ দিল্লি মেট্রোর 1 নম্বর গেটের সামনের দিক, যেখানে একের পর এক গাড়িতে আগুন ধরে যায় বিস্ফোরণের ফল। এরপর 12টি দমকল বাহিনীর ইঞ্জিন সেখানে উপস্থিত হয়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ইতিমধ্যেই ঘটনার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেশের একাধিক জায়গায়, বিশেষ করে দিল্লি সহ মুম্বাই, কলকাতা এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এবং যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এরপর কিন্তু সেই জায়গা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখাচ্ছে ছবি আপনাদের এই মুহূর্তে। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি, গতকাল রাতের ছবি এবং আজ সকালে বর্তমান সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তের ঠিক লালকেল্লার সামনে অর্থাৎ বিস্ফোরণ স্থলে একাধিক পুলিশ বাহিনী, দিল্লি পুলিশ উপস্থিত রয়েছে। সেখানে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যদিও এই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সরাসরি ছবি নিউজ লাইভ বাংলা, একদিকে গতকাল রাতের ছবি, অন্যদিকে সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছে। ঠিক এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দিল্লি লালকেল্লার সামনে, যেই জায়গায় ঘটনা ঘটেছিল, বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ঠিক সেই জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। বিস্ফোরণের পেছনে নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনের গাড়ি নিয়ে ঢোকা এবং বেরিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে এও ধরা পড়েছে যে গাড়িতে তখন একজন সন্দেহভাজনই ছিল। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে রাখছি। একটি গতকাল সন্ধ্যার ছবি, দুর্ঘটনা ঘটার পর, বিস্ফোরণ ঘটার পর সেই ছবি, এবং আরেকটি ছবি সরাসরি ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, আশেপাশের অন্তত 22টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপর যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা, তারই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন যে 6:52 একটি ছোট গাড়ি গতি কমিয়ে লাল সিগন্যালে দাঁড়ায়, তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঘটনা নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আপনাদের জানিয়ে রাখি, বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত 20টি ইঞ্জিন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন সন্ধ্যা 7:29 আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারপরই ঘটনাস্থলে একে একে পৌঁছয় এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক দল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ কিন্তু চলছে এবং এই মুহূর্তে সরাসরি ছবিও আপনাদের সামনে রাখছি। লালকেল্লার ঠিক সামনের অংশ, অর্থাৎ দিল্লি মেট্রোর 1 নম্বর গেটের সামনের অংশ, ঘটনাস্থল তো যে জায়গায় বিস্ফোরণ স্থলের ঠিক এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা তুলে ধরছি এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আমাদের সামনে। দিল্লির ভয়াবহ বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের মহানগরগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণের নিন্দা করে শোক প্রকাশ করেছে বিভিন্ন দেশ। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যে 7টা নাগাদ লালকেল্লার কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ ঘটে। মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরপর 5টি গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনা অন্তত 13 জনের মৃত্যুর খবর উঠে আসছে। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ এবং এনএসজি। দমকলের 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দেখতেই পাচ্ছেন ছবিতে কিভাবে সেই বিস্ফোরণ স্থল একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক গাড়িতে আগুন লেগে যায়। দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের মহানগরগুলি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানবো। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। যে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা কাল ঘটলো দিল্লির লালকেল্লার সামনে, মেট্রো স্টেশন 1 নম্বর গেটের সামনে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোথাও না কোথাও নিরাপত্তার একটা ফাঁক ছিল। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু দেশের একাধিক জায়গায় হাই অ্যালার্টও জারি করা হয়েছে। সীমান্ত এলাকাগুলিতে একেবারে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। কি জানাচ্ছ গোটা পরিস্থিতির বিষয়? গোটা দেশ জুড়ে ঠিক কি পরিস্থিতি এখন উঠে আসছে, কি ছবি উঠে আসছে, কি আপডেট রয়েছে? দেখো রূপা, আজ আমরা কিন্তু শুধু দিল্লির কথাই বলবো, কারণ সেটাকেও কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আবার এক জঙ্গি হামলা হয়েছে, সেটা কথা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। সেই কথা হয়তো কিছুক্ষণ পর বের হবে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিভিন্ন এজেন্সির সাথে বসবেন, যখন এই কথা আলোচনা হবে বা কি তথ্য, প্রাথমিক কি তথ্য এখন অবধি লাভ করেছে এনআইএ, এনএসজি কি লাভ করেছে, বা দিল্লি পুলিশ কি লাভ করেছে, বা যে স্পেশাল স্কোয়াড কি লাভ করেছে, সেই কথা কিন্তু একটু পরে সামনে আসবে। কিন্তু এই মুহূর্তে বলবো যে দিল্লির যে কাল যে ভয়াবহ যে বিস্ফোরণ ছিল, সেই বিস্ফোরণের পর কিন্তু বহুত প্রশ্ন উত্থাপন হচ্ছে। এখানে কথা আসছে জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, তারপর যদি বলা হয় যে আল কায়দা, এই যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের কথাও কিন্তু এখন স্পষ্ট করে উঠে আসছে। সবচেয়ে বড় কথা যে ঘটনাস্থলে কিন্তু আজ সকাল দিকে দেখা যাচ্ছে যে এনএসজির যারা আছেন, এনএসজিরা কিন্তু আজ সকাল দিকেই সেই জায়গা পুরো তন্ন করে যে তল্লাশির জায়গা যদি আমি বলি, সেখানের দিকে কিন্তু যে পার্টিকেলসগুলো বা সেই তথ্যগুলো সংগ্রহ করার জন্য কিন্তু সকাল দিকেই সেই টিম লেগে আছে। হয়তো তাদের হাতে সেই তথ্য এসে পড়েছে, প্রাথমিক তদন্ততে কিছু এসে পড়েছে, সেই কথা কিন্তু ডিসক্লোজ হয়নি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বৈঠকে বসবেন কিছুক্ষণ পর, এই এজেন্সিগুলোর সঙ্গে বৈঠকে বসবেন, সেখানেই কিন্তু কিছু একটা বের হবে বলে জানা যাচ্ছে। আর যে দেখো, এটা জঙ্গি যে হামলা না, সেটাও কিন্তু বলতে পারা যায় না। কারণ একদিকে আরডিএক্স উদ্ধার হচ্ছে, একদিকে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হচ্ছে, ফরিদাবাদ দিকে উদ্ধার হয়েছে। অর্থাৎ যে একটা বড় একটা প্ল্যানিং ছিল ভারতে, যে এই সিরিয়াল ব্লাস্টের একটা প্ল্যানিং ছিল, সেই কথাটা কিন্তু এখন যে তদন্তকারী সংস্থা তাদের কিন্তু সূত্রের দিকে জানা যাচ্ছে যে একটা বড় পরিকল্পনা ছিল। কিন্তু বিশেষ করে যে ভারতের যে পুলিশ বা ইন্টেলিজেন্স, তাদের কিন্তু যেই চেষ্টায় সেই সিরিয়াল ব্লাস্টটা হয়নি বা তারা করতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় কথা, যে সালমান যে গাড়িটা ছিল, হুন্ডাই i20 যে গাড়িটা ছিল, যে বাহনটা ছিল, সেই বাহনের যে গাড়ির মালিক ছিল সালমান। আর সালমান কিন্তু সেই গাড়ি কিন্তু বিক্রি করেছিল পুলওয়ামার একজন ডাক্তারকে বিক্রি করেছিল। অর্থাৎ যে পুলওয়ামার সঙ্গে যে কানেকশনটা আছে, পুলওয়ামার যে ঘটনাটা হয়েছিল, অনেক যে সিআরপিএফ কে যে হত্যা করা হয়েছিল, বলা যায় হত্যা করা হয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে, সেই কোথাও না কোথাও যে একটা লিঙ্ক আছে, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আর সেই ডাক্তারকে কিন্তু এখন
জেরা চালানো হচ্ছে, তার সাথে যে গাড়িটার মধ্যে যে ছিল সেই একজনের যে চেহারা, সেই চেহারা কিন্তু সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ হয়েছে। আর যেই দিল্লির লালকেল্লার আশেপাশে যত সিসি ক্যামেরা আছে, সব সিসি ক্যামেরার ভিজুয়ালস এখন তন্ন তন্ন করে পরীক্ষা করা হচ্ছে, কোথাও না কোথাও কানেকশন আছে। আরেকটা কথা আমি বলতে চাই যে পেহেলগামের অ্যাটাকের পর যে ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, তারপরে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এবার যদি কোনো ভারতে কোনো জঙ্গি হামলা হয় তাহলে কিন্তু এটাকে আমরা যুদ্ধ বলে মানব। আর হয়তো আর কিছুক্ষণ পর, আমি আবার বলবো, আর কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেহেতু বৈঠকে বসবেন, সেখানে সেই তথ্যগুলো সামনে আসবে। প্রাথমিক তদন্তে কি তথ্য কি লাভ করেছে, আর যদি সেটা জঙ্গি হামলা হয়, যদি স্পষ্ট হয় জঙ্গি হামলা, তাহলে কিন্তু পাকিস্তানের কিন্তু এবারও বিপদ আছে। আর ইতিমধ্যেই ইসলামাবাদেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা যাচ্ছে যে এখানে প্রশ্ন, ইসলামাবাদে একেবারে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, এখানে প্রশ্ন কোথাও না কোথাও তারা একেবারে ভয়ে থরহরি কম্প বলা যাচ্ছে। একেবারে যেই তথ্যগুলো উঠে আসছে, তারা পরোক্ষভাবে কিন্তু একটা কোথাও না কোথাও মেনেই নিচ্ছে যে এর পেছনে তারা দায়ী হতেও পারে। কারণ অকারণে কেন ইসলামাবাদে এভাবে হাই অ্যালার্ট জারি করা হবে? দেখো রূপা, সেটাই বলছি আমি, ভারতে বিস্ফোরণ হয়েছে ভারতে, কিন্তু কাঁপছে পাকিস্তান। একদম। তাহলে কি কোথাও না কোথাও কানেকশন আছে? নাহলে পাকিস্তান কাঁপবে কেন? ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করবে কেন? এখানেই বোঝা যাচ্ছে যে বলা হয় না ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাইনি। অর্থাৎ কথাগুলো এরকমই হচ্ছে। এখন পাকিস্তান কাঁপছে, ভারতে ব্লাস্ট হয়েছে, পাকিস্তান কাঁপছে, কারণ পাকিস্তান জানে যে কোথাও না কোথাও সংযোগ আছে এই যে পুরো ঘটনাটার সাথে। অর্থাৎ যে এখন যে ভারত চুপ থাকবে না সেই কথাটা কিন্তু স্পষ্ট। ভারত চুপ থাকবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ থাকবে না। আমরা ভেবে নিতে পারি যে আগামী সময়ে সিঁদুর 2 হতে চলেছে। একদম। দেখো রূপা, আমি যেই ইসলামিক যে টেররিস্ট যেগুলো গ্রুপের কথা বলছি, আল কায়দা, জৈশে মোহাম্মদ, তোমার এই যে সংগঠনগুলো কিন্তু আগের দিকেই ভারতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই হামলাগুলোতে কিন্তু এই কয়টা কিন্তু টেররিস্ট যে গ্রুপ আছে, লস্করে তাইবার থেকে শুরু করে জৈশে মোহাম্মদ, আল কায়দা, তাদেরই কিন্তু এই সংগঠনগুলোই কিন্তু বড় বড় কিন্তু হামলা করেছে ভারতের উপরে। সেটা মুম্বাই হোক, সেটা দিল্লির ব্লাস্টে হোক, সেটা কোথাও না কোথাও সম্পর্ক আছে। আর যে একটা যে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুরের পর যেই অভিযান চালানো হয়েছিল, বিভিন্ন জায়গায় দেখা গেছিল, জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো অপারেশন চালানো হয়েছিল, সেখানে কিন্তু বাগা বড় বড় দেশের যে লিডার হোক বা ইন্ডিয়ান মুজাহিদিনের যারা ছিলেন, তারা কিন্তু এখানে মৃত্যু হয়েছিল। আর কোথাও না কোথাও দেখো, অপারেশন সিন্দুরের সময় বলা যায় যে পাকিস্তানে যখন ভারত পাকিস্তানকে যখন আক্রমণ চালিয়েছিল পাকিস্তানের মধ্যে, সেখানেও কিন্তু জঙ্গির সংগঠনের কিন্তু বড় বড় লিডারদের, বড় বড় নেতাদের কিন্তু পুরো পরিবার শেষ হয়ে গেছে। এটা একটা রিভেঞ্জ নিতে পারে, তারা একটা রিভেঞ্জ নিতে পারে। একটা বিষয় লক্ষ্য করেছো, 26/11 কথা নিশ্চয়ই দেশবাসীর সকলেরই মনে আছে, 26/11 হামলা এবং এবার 10/11, অর্থাৎ কোথাও না কোথাও এই ঘটনার পেছনে, এবং তুমি যেমনটাই বলছিলে, একেবারে একটা বড় নাশকতার ছক করেছিল, হয়তো কষেছিল। কারণ যেভাবে আরডিএক্স অর্থাৎ বিস্ফোরক উদ্ধার হয়েছে ফরিদাবাদ থেকে এবং একাধিক জায়গা থেকে, সে জায়গায় দাঁড়িয়ে গতকাল অর্থাৎ 10/11তেও কিন্তু একটা বড় নাশকতার ছক কষেছিল, যেখানে বানচাল হয়েছে। তবে দিল্লিতে ঘটনা হয়তো বা কোথাও না কোথাও রোখা যায়নি, কোথাও একটা খামতি ছিল, যার জন্য এত বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু দুটো তারিখ দেখো, 26/11 এবং 10/11। হ্যাঁ, সেটাই রূপা। দেখো, এই কথাগুলো কিন্তু এখন এনএসজি বা যে স্পেশাল টাস্ক ফোর্স বা বলা যায় যে এটিএস, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যারা আছেন, পুরো যেই কথাগুলো সব কিন্তু তারা সেইগুলো কথা গুছিয়ে বা সেই তথ্যগুলো গুছিয়ে কিন্তু অভিযান শুরু করেছে। কাল রাতের দিকে অভিযান শুরু হচ্ছে, বিভিন্ন প্রান্তে সার্চ অপারেশন শুরু করছে, দিল্লি পুলিশের দিকে শুরু করে এটিএস দিকে শুরু করে এনএসজি বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করছে। আর এখন রূপা বলা যায় যে ভারতবর্ষে কিন্তু যেগুলো মেট্রো সিটি, সেগুলোতে কিন্তু এখন রেড অ্যালার্ট হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে কোথাও না কোথাও এখনো বলা যায় যে কোথাও না কোথাও যে একটা প্ল্যানিং ছিল সিরিয়াল ব্লাস্টের, হয়তো আরো আরডিএক্স বা অ্যামোনিয়াম নাইট্রেট এখনো থাকতে পারে কোথাও, সেইগুলো খোঁজেও কিন্তু অভিযান শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যার কিছুক্ষণ পর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বৈঠকে বসবেন, যারা আছেন এজেন্সি, যারা সিকিউরিটি এজেন্সি আছেন, আধিকারিকরা আছেন, তাদের সাথে বৈঠকে বসবেন। আর সেই বৈঠকে কিন্তু কিছু না কিছু তথ্য কিন্তু বেরিয়ে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে, যেটা আমাদেরকেও ডিসক্লোজ নাও করতে পারে, বা সংবাদ মাধ্যমে বা ভারতবাসীকে সেই কথা তদন্তের খাতিরে কিন্তু সেই কথা ডিসক্লোজ নাও করতে পারে, কিন্তু কোথাও না কোথাও যে কানেকশনটা আছে সেটা কিন্তু বলা যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। কারণ কেন বলা যাচ্ছে, যে গাড়িটা কিনেছিল মোহাম্মদ তারিক হচ্ছে পুলওয়ামার একজন বাসিন্দা। সেই মোহাম্মদ তারিককে কিন্তু সালমান, যে গাড়ির ওনার ছিল, যে গাড়ির মালিক ছিল, সেই গাড়িটা বিক্রি করেছিল। আর বলা যায় যে এই হুন্ডাই i10 গাড়িটা কিন্তু কেনার পর 4 বার বিক্রি হয়েছে, অর্থাৎ 4 জন এই গাড়ির ওনার। অর্থাৎ কোথাও না কোথাও কিছু একটা লিঙ্ক এনএসজি, এটিএস, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারা কিন্তু যে কোথাও না কোথাও একটা লিঙ্ক পাবে, সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি আবার বলবো, নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে এবার যদি কোনো জঙ্গি হামলা ভারতে হয় সেটাকে কিন্তু যুদ্ধ বলে মানা হবে। সেটা এবার যদি কোনো আমেরিকার দিকে রাষ্ট্রপতি ট্রাম্পও বলে যে কোনো কিছু করতে হবে না, বা রাশিয়ার দিকে যদি পুতিনও বলে কিছু করতে হবে না, সেটা কিন্তু এবার মানা হবে না। কারণ এবার কিন্তু কঠোর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার কঠোর হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ এখন দিকে শুরু হচ্ছে অপারেশন, কাল রাতে দিল্লির ব্লাস্ট, আর কাঁপছে এখন পাকিস্তান। রূপা, একদমই তন্ময়। পরবর্তী সময় তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে বৈঠক রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে সে জায়গা থেকেও কি কি নতুন নতুন তথ্য উঠে আসে, সেদিকে আমাদেরও নজর থাকবে, নিউজ লাইভ বাংলা নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তন্ময়।